নমস্কার প্রিয় শ্রোতা। আজকে আমি যে বিষয়টি নিয়ে বলবো এ বিষয়টি আমাদের যারা ডেলিভারি রুমে কাজ করেন, আমাদের স্টাফ নার্স থেকে শুরু করে ডাক্তারবাবু থেকে শুরু করে সকলের জন্য আজকের আমার এই সংকলন। আমি শুধু এটুকু বলতে চাই, কি করে আপনি বুঝবেন যে এই মায়ের নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান সেকশন হবে? একজন সাধারণ মানুষ হিসাবে, একজন স্বামী হিসাবে আপনার কাছেও এই প্রশ্নটা মাঝে মধ্যে জাগে যে আমার স্ত্রীর নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান সেকশন হবে। প্রথমেই বলবো, এই এই জটিল বিষয়টাকে একটু সহজ করে যদি আমরা ভাবি তাহলে কোথায় গিয়ে দাঁড়ায়? নর্মালি আমরা পৃথিবীর 85 থেকে 90% হিউম্যান স্পেসিসের নর্মাল ডেলিভারি হয়। শতকরা 10 থেকে 15% আমরা সিজারিয়ান সেকশন বা অবস্ট্রাকটেড ডেলিভারি বা ফরসেপ ডেলিভারি এইগুলো আমরা করে থাকি, বা ভেন্ডুস ডেলিভারি। তাহলে বেশিরভাগ কিন্তু নর্মাল ডেলিভারি হয়, আমার 85 থেকে 90%। তাহলে আমি যখন ডিউটিতে কর্তব্যরত বা আমি একজনের স্বামী হিসাবে আমি কি করে বুঝবো আমার স্ত্রী নর্মাল হবে নাকি সিজার হবে? ডাক্তারবাবু কি করে বুঝবেন যে এই পেশেন্টটা নর্মাল হবে না সিজারিয়ান সেকশন হবে? প্রথমেই বলি, যে মাটা 3টে হাই রিস্কের ক্যাটাগরি আছে, সেই হাই রিস্কের মধ্যে দিয়ে যাবে, সেই হাই রিস্কের ক্যাটাগরিগুলোকে আমরা মেটিকুলাসলি সাইন্টিফিক্যালি ক্লাসিফাইড করে বুঝবো যে নর্মালের চান্স কতটা, সিজারিয়ান চান্স কতটা। 3টে হাই রিস্কের ক্যাটাগরি কি? 1 নাম্বার বলবো যে মা প্রেগনেন্সিতে আসার আগে কিছু রোগ নিয়ে এসছে। যেমন ধরুন, আমার হার্ট ডিজিজ আছে, আমি প্রেগনেন্সি নিয়ে প্রেজেন্ট করেছি। আমার ডায়াবেটিস আছে, আমি প্রেগনেন্সি নিয়ে প্রেজেন্ট করেছি। আমার হাইপারটেনশন আছে, আমি প্রেগনেন্সি নিয়ে প্রেজেন্ট করেছি। আমার শ্বাসকষ্ট আছে, আমি প্রেগনেন্সি নিয়ে প্রেজেন্ট করেছি। আমার কোনো HIV পজিটিভ আছে, প্রেগনেন্সি নিয়ে প্রেজেন্ট করেছি। আমার থ্যালাসেমিয়া আছে, আমি প্রেগনেন্সি নিয়ে প্রেজেন্ট করেছি। তাহলে কিছু রোগ আমার ছিল, সেই রোগ নিয়ে আমি প্রেগনেন্সিতে এসেছি। দিস ইজ ক্যাটাগরি 1। তাহলে এইগুলো কিন্তু সেই হাই রিস্কের ক্যাটাগরি হলো। নাম্বার 2 যদি বলি, নাম্বার 2 আমার প্রেগনেন্সি এসছে, তার জন্য কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করেছে। আমার প্রেগনেন্সি এসছে বলে আমার সুগার ডেভেলপ করেছে, যাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস। আমার প্রেগনেন্সি আসে বলে আমার হাইপারটেনশন ডেভেলপ করেছে, তাকে বলে PIH, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। তাহলে আমার প্রেগনেন্সির জন্য আমার কোনো একটা রোগ ডেভেলপ করেছে, প্রেগনেন্সির জন্য আমার থাইরয়েড ডেভেলপ করেছে, আগে থাইরয়েড ছিল না। তাহলে দিস ইজ এ রিস্ক ফ্যাক্টর। তাহলে প্রেগনেন্সির জন্য যে রোগগুলো ডেভেলপ করলো আমার, দ্যাট ইজ এ রিস্ক ফ্যাক্টর। আর যে রোগগুলো আমি কোনো হাই রিস্ক কোনো রোগ নিয়ে প্রেগনেন্সি এসেছি, দ্যাট ইজ এ হাই রিস্ক ফ্যাক্টর। তাহলে এই দুটো হাই রিস্ক গ্রুপ বললাম। 3 নম্বর হাই রিস্ক, খুব সাইন্টিফিক এবং মেটিকুলাস হিস্ট্রি নিতে হবে, ইতিহাস নিতে হবে। সেগুলো কি? আমার আগে দুটো স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়েছে, আমি এবার প্রেগনেন্সি নিয়ে ডাক্তারবাবুর কাছে এসেছি। আমার এর আগে সার্ভাইকাল ইনকম্পিটেন্স ছিল, অর্থাৎ আমার স্পন্টেনিয়াস অ্যাবর্শন হতো, সে তাই নিয়ে প্রেগনেন্সিতে এসেছি। আমার আগেরটা সিজারিয়ান সেকশন হয়েছে, আমি তাই নিয়ে প্রেগনেন্সিতে এসেছি। এগুলোকে বলে অবস্টেট্রিক কমপ্লিকেশন। আমার আগেটা টুইন বেবি ছিল, আমি প্রেগনেন্সিতে এসেছি। আমার আগের বার ফরসেপ ডেলিভারি ছিল, এবার আমি প্রেগনেন্সিতে এসেছি। আগে আমার ডেলিভারি করতে গিয়ে আমার কোনো ইউট্রাসে কোনো বড় একটা রাপচার হয়েছিল, সেটাকে রিপেয়ার করে ভালো হয়েছে, আমি এখন প্রেগনেন্সিতে এসেছি। তাহলে
এই যে অবস্টেট্রিক কমপ্লিকেশন, আমি মাল্টিগ্রাভিডা, আমার অনেকগুলো বাচ্চা আগে আছে, আমি প্রেগনেন্সিতে এসেছি। আমার 18-র নিচে কম বয়স, আমি প্রেগনেন্সিতে এসেছি। এগুলো সব অবস্টেট্রিক কমপ্লিকেশনের মধ্যে পড়বে। আমার 40-এর উপর বয়স, আমি প্রেগনেন্সিতে এসেছি। তাহলে এগুলো হচ্ছে অবস্টেট্রিক কমপ্লিকেশন। বা আমার আমার প্রেগনেন্সির সময় আমার বাচ্চা ব্রিজ প্রেজেন্টেশন ছিল, অর্থাৎ আগের বারের প্রেগনেন্সিতে ব্রিজ প্রেজেন্টেশন, এবারেও ব্রিজ প্রেজেন্টেশন, তাহলে দিস ইজ অবস্টেট্রিক কমপ্লিকেশন। তাহলে এটা হচ্ছে 3 নম্বর কমপ্লিকেশন, অবস্টেট্রিক কমপ্লিকেশন। তাহলে একটা রোগ আমার ছিল, তাই নিয়ে প্রেগনেন্সিতে এসেছি, দ্যাট ইজ হাই রিস্ক গ্রুপ। আমার প্রেগনেন্সি আসার জন্য কিছু রোগ হয়েছে, দ্যাট ইজ হাই রিস্ক গ্রুপ। আর হচ্ছে অবস্টেট্রিক কমপ্লিকেশন। এই যে 3টে ক্যাটাগরি বললাম, এগুলো হাই রিস্ক গ্রুপ। এইগুলোই হচ্ছে 10 থেকে 15%। এইগুলোই হচ্ছে নর্মাল ডেলিভারি হতে অসুবিধা হয়। আর বাকি কাজের হয় নর্মাল ডেলিভারি হবে যাদের হাইট আমার 145 সেন্টিমিটারের উপরে আছে, বয়স 18 থেকে 40-এর কমের মধ্যে আছে, আমার পেলভিস অ্যাডিকুয়েট, আমার গাইনাকয়েড পেলভিস আছে। কি করে বুঝবো আমার পেলভিসের অ্যাডিকুয়েসি? ডাক্তারবাবুরা বুঝতে পারেন ডায়াগোনাল কনজুগেট মেজারমেন্ট করে। এবং এটা মনে রাখতে হবে, আমার আগের প্রেগনেন্সি যদি নর্মাল হয়, অবভিয়াসলি আমার পেলভিসটা অ্যাডিকুয়েট আছে, পরের প্রেগনেন্সিও নর্মাল হবে। আর একটা কথা এখানে বলতেই হবে যে যদি জল ভেঙে যায়, যদি মেমব্রেন রাপচার করে, তাহলে মাথায় রাখতে হবে মেমব্রেন রাপচার করার 48 ঘন্টার মধ্যে যদি ডেলিভারি করাতে পারি, বাচ্চাটা সুস্থ সবল বেরোবে। অর্থাৎ মেমব্রেন রাপচার করলো মানেই তাকে সিজার করতে হবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। তাহলে আমাকে প্রেগনেন্সিটা যদি দেখা যায় তার ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক আছে, তার বিপি ঠিক আছে, তার পালস ঠিক আছে, তার ভিটাল হার্ট সাউন্ড আমাদের 120 থেকে 160-এর মধ্যে আছে, কোনো বার্থ অ্যাসপাইসিয়া নেই, তাহলে আমরা কেন নর্মাল ডেলিভারি ট্রাই করবো না? তার কন্ট্রাকশন ভালো আছে, কন্ট্রাকশন না থাকলে আমি কন্ট্রাকশন ইন্ডিউস করব। আমি কন্ট্রাকশন দেওয়ার জন্য আমি একটু অক্সিটোসিন দিতে পারি, 5 ইউনিট অক্সিটোসিন দিতে পারি। আমি যদি দেখা যায় মেমব্রেন রাপচার করে গেছে, তাহলে এপিডোসিন দিতে পারি। আমি যদি দেখি মেমব্রেনটা ফুলেছে 4 সেন্টিমিটার, তাহলে আমরা স্ট্রিপিং অফ মেমব্রেন করতে পারি। আবার এটা মাথায় রাখতে হবে, যদি আমার মেমব্রেন ইনট্যাক্ট থাকে, তাহলে মেমব্রেন যদি আমি আর্টিফিশিয়াল রাপচার করি, দ্যাট ইজ ইন্ডাকশন অফ লেবার। অর্থাৎ মেমব্রেনটাকে রাপচার করলাম, দ্যাট ইজ ইন্ডাকশন অফ লেবার। আবার বেশিরভাগ মা প্রেগনেন্সিতে যখন লেবারে আসে ডিহাইড্রেট থাকে, আমি একটা রিঙ্গেল ইলেকট্রিক চালালাম, দ্যাট ইজ ইন্ডাকশন অফ লেবার। আবার আমার কখন ভাবতে হবে যে না এটা নর্মাল ডেলিভারি করে রিস্ক হয়ে যাবে? যদি দেখি মেমব্রেন রাপচারের পরে মিউকেন স্টেইনড লাইকার বেরিয়েছে, আমার ভিটাল হার্ট সাউন্ড কমে যাচ্ছে, পেশেন্টের বিপি বেড়ে যাচ্ছে, তখন আমাকে ভাবতে হবে। আদারওয়াইজ যদি সব নর্মাল থাকে, শুধু একটু পেইন নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডাকশন করতে পারি, চিন্তা দিতে পারি 5 ইউনিট। আবার যাদের এইটা মাথায় রাখতে হবে, যাদের 2টো বাচ্চা হয়েছে নর্মালে, 3 নম্বর বাচ্চার ক্ষেত্রে ভয় পাওয়ার বিষয় নয়, তার অসটা অরেঞ্জ প্যারাসস থাকে। তাহলে প্যারাসস যদি থাকে, তার 2টো নর্মাল বেরিয়েছে মানে পেলভিস অ্যাডিকুয়েট, তার কন্ট্রাকশন নাই, শুধু একটু কন্ট্রাকশনের জন্য আমি একটু চিন্তা চালালাম, ভিটাল হার্ট সাউন্ড মনিটর করলাম 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অন্তর, বিপি পালস দেখলাম, একটু আগে 2টো নর্মাল, একটা নর্মাল, আমি একটু চিন্তা চালালাম, তাহলে তার কন্ট্রাকশন যদি বাড়ে, অ্যাডিকুয়েট যদি কন্ট্রাকশন হয়, তাহলে ওই বাচ্চা কিন্তু নর্মাল ডেলিভারি হবে। আপনি যদি আপনার ইনস্টিটিউটে না করেন, রাস্তায় বেরিয়ে যাবে। আমরা এটাও দেখেছি যে নর্মাল ডেলিভারি যার 2টো হয়েছে, তার 3 নম্বর বাচ্চা পেইন নেই, হঠাৎ করে পেইন উঠলো, 15-20 মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে গেল। এবং এটা এমনও হয় হসপিটাল থেকে দেখে ছেড়ে দিয়েছে, রাস্তায় ডেলিভারি হয়ে গেছে। মাথায় রাখতে হবে প্রাইমিদের ক্ষেত্রে বিশেষ করে, এটা তো আমি বললাম যারা 2য়-বার প্রেগনেন্সি, 3য়-বার প্রেগনেন্সি, কিন্তু প্রাইমিদের ক্ষেত্রে যদি দেখি প্রলং ফার্স্ট স্টেজ অফ লেবার, অর্থাৎ প্রথমে স্টেজ 18 ঘন্টা ওভার করে গেছে, মানে অরিজিনাল ট্রু লেবার পেইন থেকে আমার ফুল ডাইলেটেশন অফ দি সার্ভিক্স হতে
আমার 18 ঘন্টা ওভার হয়ে গেছে, তাও হচ্ছে না, প্রলং লেবার। এই প্রলং লেবারের ক্ষেত্রে কিন্তু আমাকে একটু ভাবতে হবে নর্মাল হবে কি হবে না। বা ক্যাপুট হয়ে রয়েছে, তাহলে সেটা কি বেরোবে পেলভিস দিয়ে? প্রাইমিদের ক্ষেত্রে এটা ভাবতে হবে। আর প্রাইমিদের ক্ষেত্রে একটা কথা ভাবতে হবে, প্রাইমিদের কিন্তু ট্রু লেবার পেইন যাওয়ার আগে ল্যাটেন্ট পিরিয়ড থাকে, একটু একটু পেইন হয়, আমরা বলি বাক্সটন হিক কন্ট্রাকশন। এই একটু একটু পেইন, এটা কিন্তু লেবার পেইন না। লেবার পেইন মানে হচ্ছে কোমরের হাড় গোড় ভেঙে নিয়ে চলে আসবে। লেবার পেইন মানে হচ্ছে তার প্রচন্ড কন্ট্রাকশন হবে, প্রতি 10 মিনিট অন্তর কন্ট্রাকশন যদি হয়, যদি 5 মিনিট অন্তর কন্ট্রাকশন হয়, তাই বুঝতে হবে সে ট্রু লেবার পেইনে আছে। অতএব পেশেন্ট লেবারে আছে কি নেই, এটা ডায়াগনোস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা ক্লিনিক্যালি ডায়াগনোস করতে হয়। আমরা ট্রু লেবার পেইন বলি ব্যাগ অফ মেমব্রেন ফর্মেশন, হাত দিয়ে দেখছি বাল্জ করছে মেমব্রেন, তাহলে বুঝতে হবে লেবারে আছে। একটা শো যাচ্ছে, শো শো মিনস কিন্তু ব্লাড এবং মিউকয়েড একসাথে, মিউকাস আর ব্লাড একসঙ্গে বেরোনো। আমরা যদি দেখি বড় বড় মিউকাস প্লাগ যাচ্ছে, তখন পেশেন্ট লেবারের দিকে যাচ্ছে। আমরা যদি দেখি শো শো সঙ্গে আমরা একটু একটু জল বেরোচ্ছে, জলটা যদি দেখি যে পেশেন্টকে কাশি দিলে কলের জলের মধ্যে বেরোচ্ছে, তাহলে বুঝতে হবে মেমব্রেন রাপচার করে গেছে। আমরা মেমব্রেন রাপচার হয়েছে কি হয়নি, ওটা শো না মেমব্রেন রাপচার, লাইকার অ্যামনিওটিক ফ্লুইড না শো, এটা বোঝার জন্য আমরা পেশেন্টকে একটা প্যাড করিয়ে রাখি। যদি দেখি বেশি ভিজে গেছে, তখন আমরা বলি যেটা এটা শো না এটা লাইকার। লাইক যদি মেমব্রেন রাপচার করে যায়, কলেজ কাশি দিলে কলের জলের মধ্যে জল বেরোবে, এবং সেটা যদি অর্ডারলেস হয়, মানে কোনো গন্ধ ছাড়া হয়, তাহলে বুঝতে হবে নর্মাল লেবারের দিকে যাচ্ছে। এবং তার অন্য অন্য ফিজিক্যাল স্ট্রাকচার, অন্য অন্য তার পালস, বিপি, ভিটাল সাউন্ড যদি ঠিক থাকে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। মেমব্রেন ভাঙলেই যে বিপদ হয়ে গেল, বাচ্চা স্পাইসিয়ে চলে যাবে, ব্যাপারটা এমন নয়। অর্থাৎ যদি মেমব্রেন যদি কোনো রকমের গন্ধ না থাকে, যদি সেটা আমার মিউকোনেস্টেইনড না হয়, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হবে। তাহলে এই লেটেন্ট ফেজ যখন আসে, তখন আপনাকে বুঝতে হবে। এবং নর্মাল ডেলিভারির সঙ্গে বললাম প্রচন্ড পেইন, ইন্টারমিডিয়েট কন্ট্রাকশন, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, এরকম একটা পেইন। তার সঙ্গে আমার দেখা যাবে তার ব্যাগ অফ মেমব্রেন ফর্মেশন, তার শো থাকবে, এবং মেমব্রেন রাপচার করতেও পারে না পারে। এগুলো হলে বুঝতে হবে পেশেন্ট লেবারের দিকে এগোচ্ছে। এবং পরিশেষে আর